আর এই যে পাত্রের প্রসারণ হয়ে গেল, তাহলে তখন কিন্তু ওই যে পানিতে কি দেখা যাবে, যে পাত্রের প্রসারণও দেখা যাবে, পানির প্রসারণও কিন্তু দেখা যাবে। এই ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার একটা আপাত প্রসারণ, ভিজুয়ালি যেটা দেখা যাচ্ছে, অ্যাপারেন্ট একটা এক্সপানশন দেখা যাচ্ছে, বাট প্রকৃতপক্ষে এক্সপানশন না এটার। সো প্রকৃতপক্ষে তরলের যে এক্সপানশনটা, সেটাকে যদি তুমি মেজার করতে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন হচ্ছে সবাই? আশা করি সকল স্টুডেন্টগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো রয়েছে। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম, ইউনিমেথ সলিউশন এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই টিউটোরিয়ালে। মূলত আজকে টিউটোরিয়াল ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো তাপ প্রয়োগে তরল পদার্থের যে প্রসারণ ঘটে। আমরা ইতিপূর্বে দেখেছি তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ কিভাবে হয়। সো এই প্রসারণটা জানতে হলে আমাদেরকে কিছু বেসিক নিয়ে আলোচনা করতে হবে। জাস্ট 2 থেকে 3 মিনিট আমরা একটু বেসিকগুলো রিমাইন্ড করি। চলো প্রথমেই জানবো যে আন্তঃ আণবিক শক্তিটা আসলে কি। তো কোনো বস্তুর মধ্যস্থিত অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল। আন্তঃ আণবিক শক্তিটা হচ্ছে যে কোনো বস্তুর মধ্যস্থিত অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল, যে বলের কারণে একটি অণু অন্যটির কাছাকাছি অবস্থান করে। আশা করি আন্তঃ আণবিক শক্তি কি এটা বুঝতে পেরেছে। যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, সো এটাকে খুব বেশি ক্লারিফাই করতে চাচ্ছি না আমি। সো এই যে আন্তঃ আণবিক শক্তি, এই আন্তঃ আণবিক শক্তির যদি হ্রাস বৃদ্ধি হয়, মানে বেড়ে যায় এবং কমে যায়, এই হ্রাস বৃদ্ধির কারণেই পদার্থের সংকোচন হয় ও প্রসারণ ঘটে। তো এটা বোঝার জন্য আমরা সামনে আরো কিছু দেখব, আশা করি ইনশাল্লাহ বুঝে যাবে। এবং যারা অতীতের ভিডিওগুলো দেখেছে তাদের কাছে এটা খুব সহজ মনে হচ্ছে যে আমি যে কথাগুলো এখন বলছি। এখন কথা হলো যে এই যে আন্তঃআণবিক শক্তির হ্রাস বৃদ্ধির কারণে সংকোচন এবং প্রসারণ ঘটবে, আসলে প্রশ্ন জাগে যে এই আন্তঃআণবিক শক্তির হ্রাস বৃদ্ধিটা আসলে কেন, কখন ঘটবে। সো আমরা জানি কি যে প্রতিটি বস্তুর মধ্যে অণুসমূহ কিভাবে আছে, কম্পনরত অবস্থায় আছে। সো প্রতিটি বস্তুর মধ্যেই আভ্যন্তরীণ শক্তি রয়েছে। আর এই আভ্যন্তরীণ শক্তিটা কি আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি, জাস্ট রিমাইন্ড করার জন্য বলছি। এই আভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে বিভব শক্তি ও গতিশক্তির একটা যোগফল মাত্র। সো বিভব শক্তি কি, যদি সংক্ষেপে বলি, যে এই যে অণুগুলো একটা আরেকটার কাছাকাছি অবস্থান করার জন্য তাদের গঠনগত যেই শক্তি, যেটা আন্তঃআণবিক বল বলি আমরা, যেই বলের কারণে একটু আগে আমরা দেখেছি যে বলের কারণে একটা আরেকটা অণুর কাছাকাছি অবস্থান করে, সেই বলটাই হচ্ছে একটা আন্তঃআণবিক বল এবং বিভব শক্তি। সো দেখো, এখন যদি এই বিভব শক্তিটা এটা ধরো এই একসাথে নেই, আমরা বলেছি কি যে কম্পমান অবস্থায় রয়েছে। এই কম্পমান অবস্থাটা যদি আমি আরও বেশি প্রকম্পিত করতে পারি, যদি আরও বেশি চালু করতে পারি, গতিশীল করতে পারি, তখন কি হবে? তাহলে এই যে বিভব শক্তি কমে যাবে আর গতিশক্তি বেড়ে যাবে। সো এই আভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তির একটা যোগফল মাত্র, যেখানে দুটোর কম্বাইনেশনকেই আভ্যন্তরীণ শক্তি বলা হয়। কেন হ্রাস বৃদ্ধি ঘটবে? হ্রাস বৃদ্ধি ঘটবে এই কারণে, যদি আমি এই যে গতিশক্তি কমাতে পারি, তাহলে কিভাবে হবে, কি হবে যে আভ্যন্তরীণ শক্তিটা মানে গতিশক্তি কমে যাবে, তখন বিভব শক্তির পরিমাণ বেড়ে যাবে। তখন হবে কি যে অণুগুলো একটা আরেকটার কাছাকাছি অবস্থান করতে শুরু করবে। আর যখন আমি গতিশক্তি বাড়িয়ে দেবো, তখন একটা আরেকটা থেকে দূরে সরে যাবে। অতীতের ভিডিওগুলোতে আমি এটা দেখিয়েছি খুব সুন্দর করে। সো এই যে বিভব শক্তির কারণে কি হবে, যে পদার্থটা স্থিতিশীল অবস্থায় থাকবে আর গতিশক্তির কারণে প্রসারণ ঘটবে। আর ঠিক এই কারণেই এই যে প্রশ্নটার আনসার হচ্ছে এটা, যে কখন আন্তঃআণবিক শক্তির হ্রাস বৃদ্ধি ঘটবে, যখন এই যে বিভব শক্তি আর এই গতিশক্তির এইটার ভিতরে যখন হ্রাস বৃদ্ধি ঘটবে, তখন এই যে এইটা হ্রাস বৃদ্ধি ঘটবে, আন্তঃআণবিক শক্তির হ্রাস বৃদ্ধি ঘটবে। সো এখন আরেকটু ডিপে যাই যে এটাও বা কেন হবে, এই বিভব শক্তি বা আসবে কোত্থেকে আর গতিশীল হবে কেন। সো আমরা জানি কি, স্বাভাবিক অবস্থায় তাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়, রাইট? কেন? যে আমি যখন একটা পদার্থে যখন আমি তাপ প্রয়োগ করব, তখন কি হবে, যে এই অণুগুলো তখন কি হবে, যে এখন তো এই যে কাছাকাছি অবস্থান করছে আন্তঃআণবিক বলের কারণে, তখন যখন তাপ প্রয়োগ করব, তখন এদের ভিতরে ছোটাছুটি বেড়ে যাবে।
ছোটাছুটি বেড়ে যাবে। নর্মালি তো কম্পমান অবস্থায় থাকে, যখন তাপ দেব, এই তাপ মানে কি শক্তি পেয়ে ওনারা ছোটাছুটি শুরু করবে। তার মানে এখন এইভাবে না থেকে একটু দূরে সরে যাবে, একটু দূরে সরে গিয়ে ওনারা ছোটাছুটি করতে থাকবে, রাইট? সো এখন হবে কি, যে এই যে আন্তঃআণবিক শক্তিটা কমে গেল, মানে আন্তঃআণবিক শক্তি হ্রাস পেয়ে গেল, আর গতিশক্তি তখন বেড়ে গেল, রাইট? তো এই যে আনসারটা হচ্ছে এটা, যে তাপ প্রয়োগ করলে এই কাজটা হবে, যে তাপ প্রয়োগে, স্বাভাবিক অবস্থায় তাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় এবং আভ্যন্তরীণ গতিশক্তিটা বৃদ্ধি পায়। আশা করি উত্তরটা তোমরা খুব সুন্দর করে বুঝে গেছো। সো এই বেসিক নিয়ে আমাদের এই বেসিকটা খুব সহজভাবে আমি বলার চেষ্টা করলাম। এই বেসিকটা যদি বুঝে থাকো, এই যে তরল পদার্থের যে প্রসারণ, সেটা খুব সহজে বুঝতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রসারণ জিনিসটা কি সেটা তোমাকে বুঝিয়ে দেওয়া, এই জন্যই আমি বেসিকটা আলোচনা করেছি। সো এখন দেখো যে তরল পদার্থের প্রসারণ, তো সত্যিকার অর্থে আমরা দেখেছি কি, যে কঠিন পদার্থের বেলায় যখন প্রসারণ দেখেছি, আমরা দেখেছি যে তিন দিকে প্রসারিত হয়। একটা কি, যে দৈর্ঘ্যের দিকে প্রসারিত হয়, প্রস্থের দিকে প্রসারিত হয় এবং আয়তনের দিকে প্রসারিত হয়। দ্যাট মিনস সেখানে তিন মাত্রায় প্রসারিত হয়। সো সেখানে আমরা পেয়েছি কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ পেয়েছি। যদি আমি এই প্রসারণটা যখন মাপতে যাব, তখন কিভাবে মাপতে যাব, তখন তাদের প্রসারণ সহগ প্রয়োজন হয়। সো তখন আমি দৈর্ঘ্য প্রসারণ সহগ পেয়েছি, প্রস্থ প্রসারণ সহগ পেয়েছি এবং আয়তন প্রসারণ সহগ পেয়েছি, এবং তিনটার মাধ্যমে আমি পরিমাপ করতে পারছি। সো এখন দেখো তরল পদার্থের বেলা কি হয়। তরল পদার্থের আসলে তোমার দৈর্ঘ্য অথবা ক্ষেত্রফল কিছু নেই। বলা হচ্ছে যে আমরা জানি কি, যে তরল পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল কিছু নেই, আছে কি, শুধু আয়তন পাবে তুমি তরল পদার্থকে। এটা তোমরা লক্ষ্য করলেই পাবে, দেখতে পারবে যে এটার তো কোনো দৈর্ঘ্য নাই। যে কোনো তরল পদার্থের একটা নির্দিষ্ট পরিমাণ তরল পদার্থ নিলে নিয়ে এটা কি তুমি দৈর্ঘ্য মাপতে পারবে? যদি ধরো যে একটা বালতির ভিতরে তুমি ভর্তি করে সেটার দৈর্ঘ্য তুমি মেপেছো, ধরো একটা হাফ লিটার একটা বালতিতে তুমি হাফ লিটার পানি ভর্তি করে তুমি দৈর্ঘ্য মেপেছো, বাট দেখা যাবে কি, এই 1 লিটার পানিতে যখন 1 লিটার বালতিতে যখন তুমি এই হাফ লিটার পানিটাকে তুমি ভর্তি করবে, তখন কিন্তু এর দৈর্ঘ্য আর ওই যে হাফ লিটার বালতির সমান থাকবে না, একটু চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস এইভাবে যদি তুমি বিভিন্ন রকমের সাইজের পাত্রের ভিতরে তুমি রাখো, তখন কিন্তু এটা বিভিন্ন রকমভাবে বসবে। তো দ্যাট মিনস সেখানে কি বোঝাচ্ছে, যে সেখানে আয়তনটা কিন্তু, দৈর্ঘ্যটা কিন্তু নির্দিষ্ট না, ক্ষেত্রফলটা নির্দিষ্ট না, বাট ওটাতে কিন্তু আয়তনটা নির্দিষ্ট। এই আয়তনটা নির্দিষ্ট থাকার কারণে তরল পদার্থের প্রসারণ বলতে আমরা আয়তন প্রসারণকেই বুঝাবো। তাহলে তরলের বেলায় অণুগুলোর মধ্যকার যেই আন্তঃআণবিক শক্তির হ্রাস এবং আভ্যন্তরীণ গতিশক্তির বৃদ্ধি, এই বৃদ্ধির কারণে যে প্রসারণ হবে শুধুমাত্র আয়তনের দিকে প্রসারিত হবে। তা এখানে বোঝাতে চাচ্ছে যে তোমাকে, যে তরল পদার্থের যে প্রসারণটা হবে, সেখানে যেহেতু তরল পদার্থের দৈর্ঘ্য নেই, ক্ষেত্রফল নেই, তাহলে কি শুধুমাত্র অণুগুলোর যেই মধ্যকার আন্তঃআণবিক শক্তির হ্রাস এবং আভ্যন্তরীণ গতিশক্তির বৃদ্ধির কারণে শুধু আয়তনের দিকে প্রসারণ হবে, প্রসারণটা ঘটবে শুধু আয়তনের দিকে, রাইট? সো দেখো এখানে একটা চিত্র দিয়ে তোমাকে এটার প্রসারণ বোঝানো হচ্ছে। সো এখানে ছোট করে লেখা আছে যে তরলের আপাত প্রসারণ ও আসল প্রসারণ, যেটা প্রকৃত প্রসারণ। সো দেখো এইটা বোঝার জন্য আমাদেরকে এই পিকচারটাতে দেখাচ্ছি কি, যে তোমার এটা একটা তরল পদার্থ একটা পাত্রের ভিতরে রয়েছে। তো এটাকে তুমি তাপ প্রদান করছো। তাপ প্রদান করলে দেখো এই যে লাল দাগটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে প্রসারিত হওয়ার পরে যে রকমটা দেখা যাবে, যে কালো দাগ থেকে এই প্রসারিত হয়ে গেলে লাল দাগ পর্যন্ত আসবে, এটা একটা প্রসারণ বোঝাচ্ছে এখানে। এই যে প্রসারণটা সহ কিন্তু এখন এই তরল পদার্থটাকে দেখা যাচ্ছে, এই যে তাপ দিচ্ছ, এই তাপ দেওয়ার কারণে এই প্রসারণ প্লাস এই যে তরলের প্রসারণ দুটো মিলেই কিন্তু এটা এখানে প্রসারণ হয়ে আছে। আর ঠিক এই ধরনের ভিজুয়াল যেই জিনিসটা দেখছো তোমরা, এটাকে বলা হয় এই তরলটার ক্ষেত্রে আপাত প্রসারণ। এটা কিন্তু তোমার প্রকৃত প্রসারণ না। সো আপাত প্রসারণ এই জিনিসটা জানতে হলে আমাদেরকে প্রথমে একটু জানতে হবে শাব্দিক অর্থে আপাত কি। আপাত মিনস হচ্ছে ইংরেজিতে তোমরা অ্যাপারেন্ট বলে থাকো অথবা ভিজুয়াল বলে থাকো, ভিজুয়ালি যেটা দেখা যায়। আচ্ছা দেখি আমরা যে আপাত প্রসারণটা এবং প্রকৃত প্রসারণটা আসলেই কি।
যে যেহেতু তরল পদার্থ, তাই এটাকে কোনো না কোনো পাত্রে রাখতে হয়, আর পাত্রটি তো অবশ্যই তোমার কঠিন পদার্থ। তাই তরল ভর্তি পাত্র যখন উত্তপ্ত হয় তখন আগে পাত্রটি গরম হয়, তারপরে পাত্রটির কিছু প্রসারণ হয়, রাইট? কারণ কি, যে আমি যখন এই তরলটাকে যখন আমি গরম করছি, দেখো এই তরলটাকে যখন আমি গরম করছি তখন দেখো আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি যে তাপমাত্রার জিনিসটা কি, তাপমাত্রা যখন আমরা বাড়াতে যাই তখন ধরো এই তরলটার আমি 5 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে যাব। ধরো এখন রয়েছে ধরো যে 20 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, তাপমাত্রা রয়েছে, তো এই তরলটার তাপমাত্রা আমি বাড়াতে যাব তোমার 5 ডিগ্রি বাড়াতে যাব। সো দেখো তুমি যখন পানিকে, ঠান্ডা পানিকে যে গরম করতে শুরু করো তখন কিন্তু শুরুতেই তো এটা 5 ডিগ্রি বেড়ে যাবে না। তুমি নির্দিষ্ট একটা টাইম এখানে যখন তাপ দিতে থাকবে, তাপ প্রদান অ্যাপ্লাই করতে থাকবে, তখন নির্দিষ্ট টাইমের পরে তুমি যখন থার্মোমিটার ধরবে তখন দেখতে পারবে যে 20 থেকে 25 হয়েছে, বাট এটা কিন্তু শুরুতেই 25 হয়ে যায় না। সো পাত্রটা কিন্তু তোমার স্টার্টিংয়ে গরম হয়ে যায়, স্টার্টিংয়ে পাত্রটা গরম হয়, আর ওই যে পানির ভরের কারণে, পানির উপাদানের গঠনের কারণে এই পানিটা তোমার গরম হতে সময় লাগে, যার কারণে এর তাপমাত্রা বাড়তে তোমার সময় লাগে। বাট শুরুতে কিন্তু এই যে পাত্রটার এই যে কালো অংশটা যেটা দেওয়া আছে, এই পাত্রটা কিন্তু গরম হবে শুরুতে। তো যখন গরম হয় তখন গরম হওয়ার সাথে সাথে আমরা কি জানি যে কঠিন পদার্থ প্রসারিত হয়, আর এই প্রসারণটার কথাই বলছে যে যেহেতু তরল পদার্থকে পাত্রে রাখতে হয়, তাহলে পাত্র ভর্তি তরলে যখন তুমি পানি গরম করবে, উত্তপ্ত করবে, তখন পানির আগে ওই পাত্রটা তোমার গরম হবে এবং এই পাত্রটা গরম হওয়ার কারণে পাত্রটা প্রসারিত হয়ে গেল। তাহলে তখন কিন্তু ওই যে পানিতে কি দেখা যাবে, যে পাত্রের প্রসারণও দেখা যাবে, পানির প্রসারণও কিন্তু দেখা যাবে। এই ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার একটা আপাত প্রসারণ, ভিজুয়ালি যেটা দেখা যাচ্ছে, অ্যাপারেন্ট একটা এক্সপানশন দেখা যাচ্ছে, বাট প্রকৃতপক্ষে এক্সপানশন না এটার। সো প্রকৃতপক্ষে তরলের যে এক্সপানশনটা, সেটাকে যদি তুমি মেজার করতে যাও তাহলে আমাদেরকে এখানে একটা দেখো এই যে চিত্রটা, এটা একটু ভালোভাবে লক্ষ্য করবে, তাহলে আমি মনে করি যে তোমরা এটা বুঝে যাবে খুব সুন্দর করে। সো এখানে দেখো, এটা ধরো যে একটা পাত্র যার ভিতরে এই ধরনের একটা নল তোমার সেট করা আছে। সো এই নলটা কেন সেটা আমরা পরে দেখাচ্ছি। এর ভিতরে লাল দাগ দেওয়া যেই এটা এতটুকু হচ্ছে মূল পাত্রটা, মেইন পাত্রটা, এটা মূল পাত্রটা। এর ভিতরে তুমি পানি রেখেছো, পানিটা কতটুকু রেখেছো, যে আমি ধরে নিই যে মানে পানি ধরে নিই না, যে আমি পানিটা প্রথমে তোমার এ দাগ পর্যন্ত পানিটা রেখেছিলাম, এই পানিটাই আমি এ দাগ পর্যন্ত রেখেছিলাম। সো এ দাগ পর্যন্ত যখন আমি পানিটা রেখেছি, তখন ধরো আমি এখন নিচ থেকে যে কোনো একটা তাজাল্লি দিয়ে অথবা মোমবাতি দিয়ে অথবা যাই হোক, যেভাবে হোক, আমি এই পাত্রটাকে গরম করব, এর ভিতরে যে তরলটাকে আমি গরম করতে চেষ্টা করব, গরম করব এখন। সো দেখো, কথা ছিল কি একটু আগে আমি যেটা বলেছি, যে যেহেতু এটা কঠিন পদার্থ, এই পাত্রটা কঠিন পদার্থ, তখন প্রথমেই কি এই পাত্রটা গরম হবে, তাহলে পাত্রটা প্রসারিত হয়ে যাবে। আর এই যে কালো দাগটা দিয়ে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে এই যে তুমি যখন গরম করলা তখন এই অংশটা প্রসারিত হয়ে গেল, প্রসারিত হয়ে তাহলে এখানে জায়গা হয়েছে, তাহলে এখানে এটা প্রসারিত হওয়ার ফলে এখানেও পানি দখল করবে এসে। সো দেখো এর ফলে কি হয়, তুমি যখন তাপ দিলা তখন এই যে এ দাগ পর্যন্ত পানি ছিল, এ দাগ থেকে তখন পানিটা নেমে বি দাগ পর্যন্ত চলে এসেছে। এখন এতটুকুর ভিতরে কিন্তু পানি নেই, এই যে এ বি এই অংশটাতে আর পানি নেই। কারণ কি, এই পানিটা কোথায় গেল, এই পানিটা কিন্তু এখন ওই যে এই প্রসারণটা হয়েছে, এই প্রসারণের কারণে এখানে আয়তন বেড়েছে, এই জায়গাটাতে এসে জায়গা নিয়েছে এই পানিটা, এতটুকু পানি। এখন তুমি তাপ তো দেওয়া অব্যাহত রয়েছে, তাপ দিচ্ছই। সো তাপ দিতে দিতে এখন হবে কি, ধীরে ধীরে এর তাপমাত্রা বাড়তে থাকবে, এই পানিটা এখন প্রসারিত হবে। সো এই প্রসারিত হয়ে ধরে নাও যে তোমার সি পর্যন্ত উঠে গেল প্রসারিত হয়ে। এখন এই যে সি পর্যন্ত উঠে গেল, এই প্রথমে ছিল এ থেকে নেমে চলে আসলো
ডিউ টু এক্সপানশন অফ দিস পট, যে এই পাত্রের প্রসারণের কারণে এই প্রসারিত জায়গাটাতে পানিটা চলে আসলো, তখন বি দাগে নেমে আসলো। তাপমাত্রা দেওয়া অব্যাহত থাকার কারণে এই পানিটা আয়তনে বেড়ে প্রসারিত হয়ে আয়তনে বেড়ে সি পর্যন্ত চলে গেল। এই মুহূর্তে তুমি এখন ধরো যে তুমি এতটুকু এখন পানি দেখছো, এই যে এই পর্যন্ত পানি দেখছো। সো পানিটাতে এতক্ষণ এই জায়গা পর্যন্ত ছিল না, এখন উপরে ওঠার কারণটা কি, প্রসারিত হয়েছে। সো এই মুহূর্তে যেই চিত্রটা ভিজুয়ালি তুমি যেই পিকচারটা দেখছো এটার, এই পানিটা এখন আছে হলো তোমার আপাত প্রসারণ নিয়ে। এটা কিন্তু প্রকৃত প্রসারণ না, আপাত প্রসারণ। প্রকৃত প্রসারণ কোনটা? প্রকৃত প্রসারণ হবে জাস্ট তোমার এই যে এখানে যে প্রসারিত হয়ে যেই পানিটা এই জায়গায় চলে এসেছে, এইটাকে যদি তুমি বাদ দিতে পারো, তারপরে তুমি যেই প্রসারণটা দেখতে পাচ্ছ সেটা হবে তোমার প্রকৃত প্রসারণ। অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমার প্রকৃত প্রসারণ না, এটা হচ্ছে আপাত প্রসারণ। আমি মনে হয় তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। সো এখন যদি দেখো তো যে আমি প্রকৃত প্রসারণটা আমি কিভাবে পাচ্ছি, যে আমি যদি এখন যে এতটুকু অংশে যেই পানিটা ছিল, এ থেকে বি এর ভিতরে যে পানিটা ছিল, সেটা তো প্রথমে যখন তুমি তাপমাত্রা দিয়েছিলে, তাপ দিয়েছিলে, তখন কিন্তু এই যে এক্সপানশনের কারণে, প্রসারণের কারণে এই পানিটা এ থেকে নেমে বিতে চলে আসছে। তাহলে এই পানিটা কোথায় গেল? এই পানিটা এই প্রসারিত জায়গাটাকে এসে দখল করেছে। তার মানে আমরা বলতে পারি এখন যে এই প্রসারিত জায়গাটার যে আয়তন, এখানে যেই এ থেকে বি অংশে যেই পানিটা তোমার জায়গা দখল করেছিল, ঠিক এই আয়তনটা আর ওই আয়তনটা সমান। এখন কথা হলো যে তুমি এখন এতটুকু আয়তন তুমি কিভাবে পাবে? এতটুকু আয়তন পেতে হলে তোমাকে জানতে হবে যে এই যে নলটার প্রস্থচ্ছেদ কত। তাহলে এ থেকে বি পর্যন্ত আমি যদি কাউন্ট করি, কারণ আমি এতটুকু পানির আয়তন আমি এখন নেব, যে এ থেকে বি পর্যন্ত পানির আয়তন নেব, কারণ কি এই পানিটাই কিন্তু ওই যে প্রসারিত জায়গাটাতে গিয়ে পৌঁছেছে। তাহলে কতটুকু প্রসারিত হয়েছে সেটা আমাকে এখন বের করতে হবে। সেই প্রসারণটা যদি আমি বের করতে পারি, তাহলে এই জায়গার পানিটার আয়তন আমি বের করতে পারবো। তাহলে এখানে কতটুকু প্রসারিত হয়েছিল, এই পানিটা শুরুতেই কতটুকু, এই পানিটা না, পাত্রটা শুরুতে কতটুকু প্রসারিত হয়েছে, এই জায়গাটার পরিমাপ করতে পারলে আমি নিতে পারবো। তাহলে তখন আমি কি করব? তখন জাস্ট আমি দেখো এখানে এই যে এটা আমি এখানে রাখি। তখন আমি যেটা করব সেটা জাস্ট সহজ, যে তখন তোমাকে করতে হবে কি, যে এই যে এ আর বি, এই যে এতটুকু যেই নল আছে, এতটুকু নল এ আর বি। সো এ আর বি এই নলটুকুর জায়গাটুকুর যেই, এটা গোলাকার কিন্তু, হ্যাঁ এটা গোলাকার। সো এই যে গোলাকার অংশটা, এখান থেকে এতটুকু, এই এতটুকু অংশের তুমি প্রস্থচ্ছেদ নেবে। প্রস্থচ্ছেদ মিন্স তোমার এইটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল নিয়ে তুমি জাস্ট এই যে এ বি যে উচ্চতাটা রয়েছে, এই উচ্চতাটা যতটুকু, এই উচ্চতা দিয়ে এটার ক্ষেত্রফলটাকে যদি তুমি গুণ করে দাও, তাহলে আমরা জানি কি যে এইটা হচ্ছে তোমার উচ্চতা আর এটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে তুমি যখন উচ্চতা দিয়ে তুমি গুণ করবে, তখন কি পাবে? তাহলে ডেফিনেটলি তুমি প্রসারণ পেয়ে যাবে। তাহলে দেখো এই তরলটার প্রসারণটা পেলেই আমি বলেছি কি যে এই যে এই পাত্রের যে তাৎক্ষণিক যে প্রসারণটা হয়েছিল, সেই প্রসারণটা তুমি এখানে পেয়ে যাচ্ছ, রাইট? তাহলে তুমি এখন প্রসারণ সহগ কিভাবে পাবে? তার আগে আমি একটু বলে নিই, আর একটু এখানে বাকি আছে, যেটা হচ্ছে যে এই পানিটা তো, তরলটা তো তোমার এই যে সি পর্যন্ত উঠেছে। তো এখন সি পর্যন্ত আমি এই টোটাল যেই তরলটা আছে, আপাত যেই তরলটা দেখা যাচ্ছে, প্রসারণটা দেখা যাচ্ছে, আমি সেটার এখন আপাত প্রসারণটা আমি এখন তোমার মাপতে চাচ্ছি। তাহলে সহজ, আবারও সহজ, যে আমি কি করব, তোমার এই যে বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত এই এতটুকু নলের আমি এখন নিয়ে নেব, এই হাইট নেব, এই উচ্চতাটা নিয়ে। আর নলের প্রস্থচ্ছেদ তো একটু আগে আমরা মেপেছি, যেটা মাপবো, মানে প্রথমবার এ বি এর যেই নল আর এতটুকু, এটার প্রস্থচ্ছেদ সেম আসবে, প্রস্থচ্ছেদটা ক্ষেত্রফলটা সেম আসবে। এই ক্ষেত্রফলটা দিয়ে ওই যে বিসি অংশটাকে যদি আমি গুণ দেই, তাহলে কিন্তু ওই যে তরলের প্রসারণটা পেয়ে যাবে, যে টোটাল তরলের প্রসারণটা। তাহলে এখানে পাবো কি,
যে এখানে পুরা তরলের প্রসারণটা পেয়ে যাব কি আপাত প্রসারণ টোটালটা পেয়ে যাব। আপাত প্রসারণ দেখতে যে টোটালটা আছে সেটা পেয়ে যাব। এখান থেকে যদি আমি এই যে এ থেকে বি এতটুকুর প্রসারণ কি, এটাই আবার তোমার ওই যে পাত্রের প্রসারণ, এই পাত্রের প্রসারণটা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলেই তো আমার প্রকৃত প্রসারণটা পাওয়া যাচ্ছে, রাইট? তাহলে কি আমি তরলের প্রকৃত প্রসারণটা পেয়ে যাব। সো এখন তুমি একটা জিনিস কল্পনা করো যে পানিকে যদি তুমি এই পাত্রটা এর ভিতরে না রেখে তুমি কোনো পাত্রের ভিতরে রাখবে না, কোনো কিছুর ভিতরে রাখবে না, তাহলে না রেখে যদি কল্পনা করো না রেখে যদি তুমি তাপ দিতে তাহলে তো অবশ্যই প্রসারিত হতো, তাই না? তো ওইটা কি সম্ভব? ওইটা সম্ভব না। তাহলে ওইটা যদি প্রসারিত হতো, ওই প্রসারণটা তুমি যদি মাপতে পারতে তাহলে তখন কিন্তু সেটা ছিল তোমার প্রকৃত প্রসারণ। বাট এখন যখন পাত্রের ভিতরে রেখে তুমি মাপছো তখন কিন্তু তুমি প্রকৃত প্রসারণ পাচ্ছ না, সেটা হচ্ছে আপাত প্রসারণ পাচ্ছ, কারণ পাত্রের প্রসারণ আছে। আর এই পাত্রের প্রসারণটা তুমি ঠিক একটু আগে যেভাবে বলেছি এইভাবে তুমি ম্যাপে এখান থেকে বাদ দিয়ে দিবে, তাহলে কিন্তু তুমি এই যে প্রকৃত প্রসারণটা পেয়ে যাবে। আশা করি খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবং এটা যদি না বুঝে থাকো তাহলে ঠিক ওই অংশটা, ভিডিওর ওই অংশটা তোমরা বারবার দেখতে থাকবে। সো এখন দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে তুমি এখন এইটার এই যে প্রসারণ সহগটা তুমি এখন কিভাবে বুঝবা। সো দেখো প্রসারণ সহগটা তোমাকে বুঝতে হলে ও যে আমরা যে আগের ভিডিওতে যে জিনিসটা দেখেছি যে কঠিন পদার্থের বেলায় আমরা কি দেখেছি যে এটার একটা প্রসারণ হয়, যেমন আমরা রেল লাইনের যে অংশটা দিয়ে দেখিয়েছি যে রেল লাইনের এখানে যে এই দুই অংশের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। তো তখন এই ফাঁকা জায়গাটা আমরা প্রশ্ন করেছিলাম যে এই ফাঁকা জায়গাটা কেন হয়। এটা এই কারণে যে কঠিন পদার্থের তাপ প্রয়োগে কঠিন পদার্থ প্রসারিত হয়, আর এই প্রসারণটা কারণে এই জায়গাটা তোমার এইভাবে বাঁকা হয়ে যেতে পারে, এরকম করে বাঁকা হয়ে যেতে পারে। তখন রেল লাইনের অ্যাক্সিডেন্ট বাঁচানোর জন্য এই জিনিসটা এইভাবে গ্যাপ রাখা হয়। তো প্রশ্ন হলো যে এই গ্যাপটা তোমার এতটুকু না রেখে বড় কেন রাখা হলো না, এটা এখান থেকে এতটুকু কেন রাখা হলো না, এতটুকু গ্যাপ কেন রাখা হলো না। আর এই যে রাখা হলো না এটার আনসারটা কি ছিল যে এইটার জন্য আমাদের প্রত্যেক পদার্থের প্রসারণ সহগটা জানতে হয়। যে কোনো পদার্থ 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে ওই একক পরিমাণ অংশে কতটুকু তোমার কত একক পরিমাণ তোমার এই যে প্রসারিত হবে, সেইটা হচ্ছে তোমার ওইটার প্রসারণ সহগ। সো এখন যখন আমরা তরল নিয়ে কথা বলছি তো এইটার বেলায় তো আমাকে দেখতে হবে যে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে আমার নির্দিষ্ট পরিমাণে যে কতটুকু আমার প্রসারিত হচ্ছে সেটা হবে তার সহগ, রাইট? সো এখন আমি এটা পরিমাপ করব কিভাবে? পরিমাপ করব জাস্ট এটাই পন্থা যে আমি যে পাত্রে রাখবো সেই পাত্রের তোমার প্রসারণটা আমি যদি আপাত প্রসারণ থেকে ওইটা বাদ দিয়ে দিই তাহলে আমি প্রকৃত প্রসারণ সেখানে পেয়ে যাব। সো আমি আরেকটু সামারি করি যে তোমরা যদি অতটুকু বুঝতে পারো তাহলে এটুকু অবশ্যই বুঝতে পারছো যে তরল পদার্থকে পাত্রে রেখে প্রসারিত করলে দুটি পদার্থের প্রসারণ হয়, রাইট? একটা প্রসারণ হলো তোমার পাত্রের প্রসারণ হয়, আরেকটা হচ্ছে তোমার তরল পদার্থের প্রসারণ হয়, যা আপাত প্রসারণ বলে পরিচিত, রাইট? সো এখান থেকে পাত্রের প্রসারণটুকু যদি বাদ দেওয়া যায়, বাদ দিলে তরলের প্রসারণ পাওয়া যায়, যাকে তুমি বলতে পারো কি এটাই প্রকৃত ওই তরলের, যেই তরলে তুমি এই প্রসারণ মাপবা তুমি ওই তরলের প্রকৃত প্রসারণ, রাইট? আশা করি তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তরল পদার্থের বেলায় তোমার প্রসারণ বুঝতে হলে যে বাস্তবে যেই জিনিসগুলো রয়েছে সেগুলোর ভিতরে তোমার একটা হচ্ছে যে তোমার থার্মোমিটার, এটা একটা বাস্তব একটা এক্সাম্পল, বাস্তব উদাহরণ যে থার্মোমিটার, সেখানে তোমার এই যে পারদ একটা তরল পদার্থ, এই পারদকে তুমি যখন থার্মোমিটার যখন তোমার যে কোনো জায়গায় রাখা হয়, মানুষের বগলে রেখে তারপরে জিহ্বার নিচে রেখে যখন তোমার গরম করা হয় তখন এই যে পারদ তোমার প্রসারিত হয়ে উপরে ওঠে, আর এই যে পারদের দাগ মানে সেখানে যে স্কেল থাকে যে পারদের যেই লেভেলটা ওঠানামা করে সেই লেভেল দিয়ে তোমার সেখানে স্কেল করা হয়, তাপমাত্রা স্কেল করা হয়।
সো এটা একটা বাস্তব এক্সাম্পল। আর তাছাড়া আরও এক্সাম্পল এরকম রয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই জিনিসটা যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো অথবা না পারো তাহলে অবশ্যই ভালো মন্দ দুটোই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। সো ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। যদি কোনো কোশ্চেন থাকলে তো অবশ্যই তোমরা আমাকে বলবে। সো চ্যানেলটি গ্রো করার জন্য আমি আশা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এবং লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে সকলেই এই ভিডিওর বেনিফিটটা এনজয় করতে পারে। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।